প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৬৯। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আচ্ছা শোনো, তার আগে একটা কথা বলি। আমি না কবিতা পড়তে ভীষণ ভালোবাসি, ভীষণ মানে ভীষণ। কিন্তু আমি কবিতা কেমনভাবে পড়ি এটা আমি জানি না, কারণ আমি কখনো সেইভাবে মানে কারোর সামনে এভাবে উপস্থাপন করিনি আর কি। তাই আমি চাচ্ছিলাম তোমাদেরকে একটা কবিতা শোনাতে। ভিডিওর লাস্টে তোমাদের জন্য আমি একটা কবিতা বলবো, অবশ্যই তোমরা সকলেই শুনবে, ঠিক আছে? মায়েরা সকাল সকাল উঠে ইরফানের জন্য 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে এনে সেন্টার টেবিলের ওপরে রেখে দিয়েছে। ইরফান ঘরে নেই, মায়েরা রান্নাঘরে গিয়েছিল, একেবারে বানিয়ে এনেছে। আজ অনেক দিন পর করলা পেয়ে মেয়েটা খুব খুশি। করলা, লবণ, মরিচ এর 2টো বাটি সেন্টার টেবিলে রেখে সোফায় বসেছে মায়েরা। লবণ মরিচের গুঁড়ো একসাথে মিশিয়ে করলা তৃপ্তি করে খায় মেয়েটা। কিছু সময় পর ইরফান ঘরে প্রবেশ করে। সরাসরি ওয়াশরুমে যেতে গিয়েও মায়েরাকে দেখে থেমে গেল। মায়েরা খুব মনোযোগ সহকারে করলা খেতে ব্যস্ত। ইরফানের মুখ বিকৃত হয় খানিক। মায়েরা মুখ ভর্তি করলা চিবোতে চিবোতে ইরফানের দিকে তাকিয়ে ইরফানের এক্সপ্রেশন দেখে ভুরু কুঁচকে তাকায়। টেবিলের ওপর আরো 4টে করলা একটা বাটিতে রাখা। দ্রুত সে বাটি হাতে নিয়ে 2 হাতে ঢেকে নিল। মুখের টুকু শেষ করে ইরফানের দিকে চেয়ে বলে, এভাবে তাকাচ্ছেন কেন? একদম এগুলো ফেলার চেষ্টা করবেন না, আমাকে বাবা এনে দিয়েছে এগুলো। ইরফান মায়েরার সামনে এসে দাঁড়ায়, দাঁতে দাঁত চেপে বলল, এসব অখাদ্য খাওয়া কোথা থেকে শিখেছো স্টুপিড? মায়েরা মাথা নিচু করে ইরফানের দিকে চেয়ে থাকে, মুখ বাঁকিয়ে বলে, এটা অখাদ্য নয়, এটা সবচেয়ে সুস্বাস্থ্য খাবার, বুঝেছেন? ইরফান বিরক্ত কণ্ঠে বলে, নো, এসব খাবে না তুমি, ফেলো বলছি। মায়েরা হাতের বাটিটা পেছনে লুকিয়ে নেয়। ছোট বাটির কোনায় কিছু করলা ব্লেন্ড করে রাখা আছে। মাথা নিচু করে মায়েরা কিছু একটা ভেবে মিটিমিটি হাসলো। তাকে ফেলতে বলে, মায়েরা এবার বুঝবে মজা। অতঃপর বসা থেকে দাঁড়িয়ে যায় সোফার ওপর। ইরফান ভুরু কুঁচকে তাকায়। মায়েরা সোফার ওপর দাঁড়ানোই ইরফানের থেকে বেশ লম্বা দেখায়। ইরফান ভুরু কুঁচকে কিছু বলার জন্য হা করতেই মায়েরা বাটি থেকে বেটে রাখা করলার কিছু অংশ হাতে নেয়, নিয়ে ইরফানের মুখে ঠুসে দেয়। ইরফান চোখ বড় বড় করে তাকায়। মায়েরাকে আর কে পায়। করলার বাটি শক্ত হাতে ধরে সোফার ওপর থেকে এক লাফ দিয়ে দৌড় লাগায়। ইরফান কেসে ওঠে, মুখ থেকে তরল অংশ ফেলে দেয়। মায়েরার দিকে রেগে তাকায়। মায়েরা দৌড়ে গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান সামনে কাশছে, তরল হয়ে গলার ভেতর কিছু অংশ চলে গিয়েছে। মায়েরাকে ধরার জন্য এগিয়ে যেতে গিয়েও পিছিয়ে এসে সোফার ওপরে বসে। কি জঘন্য এই করলা! এই স্টুপিডকে সে তো পরে দেখে নেবে। মায়েরা ইরফানের এক্সপ্রেশন দেখে চলে যেতে চেয়েছিল, কিন্তু ইরফানকে এভাবে কাশতে দেখে মায়েরার মুখ থেকে হাসি মিলিয়ে যায়। দ্রুত দরজা ঠেলে ভেতরে এসে বেডের ওপর থেকে কয়েকটা চকলেট এনে ইরফানের সামনে দাঁড়ায়। ব্যস্ত হাতে চকলেটগুলো ছিঁড়ে ইরফানের মুখের সামনে ধরে বিচলিত কণ্ঠে বলে, এটা খেয়ে নিন, তাহলে আর খারাপ লাগবে না। ইরফান মুখের সামনে হাত নিয়ে আরো কয়েকবার কেশে নিল, মায়েরার দিকে তাকিয়ে। এরপর মায়েরার হাত ধরে টেনে তার পাশে বসিয়ে দেয়। মায়েরার হাত থেকে চকলেট নিয়ে সত্যি সত্যি মুখে পড়ল। এটা আসলেই প্রয়োজন। যে জঘন্য খাবার মুখে পড়েছে, এর রেশ না কাটলে বমি হয়ে যাবে নিশ্চিত। মুখের চকলেটটুকু চিবিয়ে গিলে নেয়। এরপর কিছুটা রেগে বলে, এসব বাদরামি অফ করবে না তুমি? মায়েরা মাথা নিচু করে ঢোক গিলে মিনমিন করে বলে, সরি। বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও ইরফানের কোনো রেসপন্স না পেয়ে মাথা তুলে তাকালে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, দেখুন, আপনি যেমন সিগারেট খান, আমি তেমন করলা খাই। এই দুটোর মধ্যে অখাদ্য আপনার ফেভারিট সিগারেট। আর আমার করলা শরীরের জন্য খুবই ভালো খাবার, শরীরে পুষ্টি দেয়। আর আপনার সিগারেট তো হার্ট পুড়িয়ে দেয়। তাহলে কোনটা অখাদ্য হলো আপনিই বলুন। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়েরার দিকে। মায়েরা একটা যুক্তিগত উত্তর দিতে পেরে মনে মনে বেশ প্রফুল্ল হয়। ইরফান টেবিলের ওপর থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে মায়েরার সামনে ধরে বলে, মাও তো আশ করো। মায়েরার কৌতূহলে চোখ চেয়ে বলে, কেন? ইরফানের গম্ভীর স্বরে সহজ উত্তর, আমি বলেছি তাই। মায়েরা কথা বাড়ল না, এমনিতেও তার পানি পিপাসা পেয়েছে। ইরফানের হাত থেকে গ্লাস নিয়ে পানি খেয়ে গ্লাসটি টেবিলের ওপরে রাখলো। এরপর ডান হাত উঠিয়ে ঠোঁটে লেগে থাকা পানি মোছার জন্য হাত উঠিয়ে নিলে ইরফান টান মেরে মায়েরাকে তার কোলে বসায়। কোনো কথা ছাড়াই
কোনো কথা ছাড়াই মায়েরার দুহাত পিছনে নিয়ে তার দুহাতের মাঝে বেঁধে মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। বেশ কিছু সময় পর ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা মাথা নিচু করে রেখেছে। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মায়েরার ভেজা ঠোঁট মুছে দেয়। মায়েরার সামনে হেলে পড়া চুলগুলো পেছনের দিকে নিতে নিতে গম্ভীর স্বরে বলে, সিগারেট হার্ট পুরানো ব্যাকডেটেড ভার্সন, বাট ইউ। বলতে গিয়েও থেমে গেল মায়েরার দিকে তাকিয়ে। মায়েরা পিটপিট করে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান ইংলিশ শব্দগুলো গুটিয়ে রাখলো জিহ্বার ভাঁজে। এরপর মায়েরাকে কোলে নিয়ে বেডের দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে, তুমি হার্ট পুরানো আপডেট ভার্সন। এরপর মায়েরাকে বেডে বসিয়ে কিছুটা রেগে বলে, আর একবার সোফায় বসতে দেখলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার, স্টুপিড। কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে যায়। মায়েরা নীরব চোখে চেয়ে রইল ইরফানের দিকে। ইরফানের কথাটা বোঝার চেষ্টায়। ভাবলো এটা নিয়ে পরে ভাববে। কিছু একটা ভেবে বেড থেকে নেমে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমার একটা প্রশ্ন আছে। ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়েরার দিকে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি আমাকে সত্যিই চিনতেন না? ইরফান তার সামনে মায়েরাকে দেখে থেমে যায়। ভুরু কুঁচকে বলে, আই এম নট ইন্টারেস্টেড টকিং অ্যাবাউট দিস টপিক। মায়েরা বিরক্ত কণ্ঠে বলে, বাংলায় বলতে পারেন না? ইরফান নিজেও বিরক্ত কণ্ঠে বলে, এই টপিকে কথা বলতে আমি ইন্টারেস্টেড নই, আন্ডারস্ট্যান্ড? মায়েরা কপাল চাপড়ালো। এই লোকের ইংলিশ ওয়ার্ড এ জন্মে যাবে না। আবারও বলে, আমি গ্রামে যখন হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, আপনি এগিয়ে আসেননি কেন? ইরফান অবাক হয়ে মায়েরার করা এই প্রশ্নে। মায়েরা উত্তরের অপেক্ষায় চেয়ে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, থাপ্পড় খাওয়ার শখ জেগেছিল? মায়েরা বোকা চোখে তাকালো ইরফানের দিকে। এটা আবার কেমন উত্তর? অবাক হয়ে বলে, মানে? ইরফান গম্ভীর গলায় বলে, ইট মিনস ইউ আর এ স্টুপিড গার্ল। ইরফান কথাটা বলে মায়েরাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফানের মতো গম্ভীর গলায় অ্যাক্টিং করে, ইউ আর এ গন্ডারের 1 নম্বর দাদা। মায়েরার কথা শুনে ইরফান পিছু ফিরে তাকিয়ে রেগে বলে, হোয়াট? মায়েরা থতমত খেয়ে তাকাই। সে আস্তে বলতে চেয়েছিল, জোরে হয়ে গিয়েছে। মায়েরা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে। ইরফান কিছু বলল না। ওয়াশরুমের দরজা আটকে দেয়। মায়েরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর এগিয়ে গিয়ে চেয়ার টেনে বসলো মায়েরা। নোট করার জন্য যে কাগজগুলো কাজে দেয় তার মাঝে থেকে ছোট্ট একটা লাল কাগজ নিয়ে সেখানে লিখল, সিগারেট হার্ট পুরানোর ব্যাকডেটেড ভার্সন, বাট তুমি হার্ট পুরানোর আপডেট ভার্সন। স্বীকারোক্তিতে শিশুয়ালা। লেখাটা লিখে মায়েরা অনেকক্ষণ চেয়ে রইল লেখাটার দিকে। বোঝার চেষ্টা করছে কথাটার অর্থ। বেশ অনেকক্ষণ চেয়ে থাকার পর কথাটার অর্থ বোধহয় বুঝলো। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটল। কখন যে চোখ থেকে দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে মায়েরা টের পায় না। হাতের কাগজটি বইয়ের ভাঁজে আলতো হাতে রেখে দেয়। টেবিলের ওপর মাথা রেখে চোখ বুজে নেয়। সেই রাতের কথা মনে পড়ে, যেদিন দাদিমা তাকে সাজিয়ে দিল। ভীষণ ভয় পাচ্ছিল সে। মায়েরার আবারও কান্না পায়। মায়েরা বারবার বলছিল সে ছোট। সে নিজেকে কেন ছোট দাবি করছিল? এইটুকু কি ইরফান বোঝেনি? মায়েরার খারাপ লাগে। ইরফানের বলা কথাটি অস্পষ্ট শুনেছিল, ইউ আর মাই ফেভারিট ডিশ। মায়েরার চোখ থেকে পানি গড়ায়। বিড়বিড় করে, মেয়েরা তো রেপিস্টদের কাছেও ফেভারিট ডিশ হয়। কথাটা বলে মায়েরা বেশ কিছুক্ষণ চুপ থাকে। এরপর আবারও বিড়বিড় করে, আমি আপনার ফেভারিট ডিশ হওয়ার আগে হৃদয়ের টুকরো হতে চাই শিশওয়ালা। লাস্ট লাইনটা বলতে বলতে চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ার সাথে সাথে ঠোঁটের কোণে এক স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। রাত বাজে 11টা। মায়েরা পড়ার টেবিলে বসে আছে, কিন্তু পড়ায় তার মন বসছে না। বারবার মিলির বলা কথাটা মনে পড়ছে। মায়েরা তার নোট করা ছোট্ট কাগজে লেখাটি লিখল, ছেলেরা মৌমাছির মতো, এক ফুলে মধু না পেলে মধুর সন্ধানে আরেক ফুলের উপরে গিয়ে বসে। লেখাটির ওপর বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি কাগজটির ওপর গড়িয়ে পড়ে। মায়েরা হাতের কলম দিয়ে লেখাটি কালো কালির আবরণে ঘষতে থাকে। পুরো লেখাটি একদম কালো কালির নিচে চাপা পড়ে গেলে মায়েরা বসা থেকে দাঁড়ায়। এগিয়ে গিয়ে কাবার্ডের এক সাইডে রাখা তার কাপড়গুলোর মাঝ থেকে ইরফানের দাদির দেওয়া শাড়ি ব্লাউজ সব বের করে একা একাই শাড়ি গায়ে জড়ায়। ইরফানের দাদি যেভাবে পরিয়ে দিয়েছিল একদম সেভাবেই পরল, বেশ খোলামেলাভাবে। পুরো শাড়ি পরা শেষ হলে আয়নায় নিজের অবয়ব দেখে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। দুহাতে চোখ মুছে নেয়।
এরপর শাড়ির সাথে ম্যাচ করে ঠোঁটে হালকা লাল লিপস্টিক দেয় আর চোখে কাজল। আর কিছু করলো না, বারবার চোখ ভিজছে। মায়েরা বড় করে শ্বাস নিয়ে নিজেকে সামলায়। মায়েরা আয়নার সামনে থেকে সরে এসে এক সাইডে দাঁড়ায়। তখনই দরজা ঠেলে ইরফান ভেতরে প্রবেশ করে। মায়েরা ইরফানের দিকে তাকালো না, মাথা নিচু করে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। ইরফান খুব স্বাভাবিকভাবে ঘরে প্রবেশ করে, তবে মায়েরাকে দেখে স্তম্ভিত হয়। তার পা থেমে যায়, চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। নিজেকে সামলে মায়েরার দিকে এগিয়ে গিয়ে মায়েরাকে বাঁ হাতে জড়িয়ে ধরে ডান হাতে মায়েরার মুখ উঁচু করে ধরে। মায়েরার বন্ধ চোখ। ইরফান মায়েরার মুখ পানে চেয়ে মৃদুস্বরে বলে, আবার এসব পড়েছ কেন? গ্র্যান্ডমাকে নিষেধ করনি কেন? মায়েরা চোখ মেলে ইরফানের দিকে তাকায়। মায়েরার শরীর কাঁপছে, সে জানে না কেন। ইরফান বোধহয় বুঝল, কিন্তু সে ছাড়ল না মায়েরাকে। দুহাতে মায়েরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মায়েরার গলায় নাক ঘেঁষে ছোট করে বলে, গ্র্যান্ডমাকে নিষেধ করে দিব, ডোন্ট ওয়ারি। মায়েরা ঢোক গিলে মিনমিন করে বলে, দাদিমা পড়িয়ে দেয়নি, আমি নিজেই পড়েছি। ইরফান মায়েরার কথা শুনে অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা ঢোক গিলে নেয়। ইরফান মায়েরাকে আবারও জড়িয়ে ধরে, ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়েরা হাঁসফাঁস করে, তার স্বভাব সুলভ বলে ওঠে, সারুন। ইরফান বিরক্ত হলো, একে কি করা উচিত? মায়েরাকে রেগে ছেড়ে বলে, স্টুপিড, নিজেই সব খুলে আসবে আবার সারুন সারুন করবে। মায়েরা মাথা নিচু করে নেয়। সে তো চাইলই অনেক কিছু। ইরফান মায়েরাকে কোলে তুলে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ছাড়বো না, আন্ডারস্ট্যান্ড? মায়েরা আবারও ভয় পায়। ইরফান মায়েরাকে বেডে শুইয়ে দিয়ে তার পরনের ব্লেজার খুলে ফেলে। শার্ট খুলতে নিলে মায়েরা ঢোক গিলে নিয়ে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। মায়েরা অসহায় চোখে তাকায়। ইরফান অপর পাশ দিয়ে মায়েরার কাছে আসতে নিলে মায়েরা চেঁচিয়ে ওঠে, মা, আমার পেট ব্যথা, আমি পানি খাবো। ইরফান ততক্ষণে মায়েরার সামনে এসে দাঁড়িয়েছে। তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, কোথায় ব্যথা? মায়েরা মিনমিন করে বলে, পেটে, মাথা ব্যথা। ইরফান ভুরুকুসকে বলে, হোয়াট? মায়েরা জিভেই কামড় দেয়, টেনশনে ভুলভাল বলে ফেলছে। আমতা আমতা করে বলে, পেটে পেটে, আমি ঘুমাই। ইরফান শাড়ির ভাঁজের নিচের পেট বরাবর হাত রাখে। মায়েরা কেঁপে ওঠে, থেমে থেমে বলে, কি করছেন? ইরফান মায়েরার পেটে মৃদু চাপ দেয়, মৃদু স্বরে বলে, ব্যথা সারিয়ে দিই আগে, দেন ঘুমাবে। মায়েরা দু হাতে ইরফানের হাত সরাতে চায়। ইরফান বাঁ হাতে মায়েরা দু হাতে ধরল। এরপর গম্ভীর গলায় জিজ্ঞেস করে, পেটের কোথায় ব্যথা করছে? মায়েরা বাচ্চাদের মতো করে অসহায় কণ্ঠে বলে, পুরো পেটে, পুরো পেটে, সত্যি বলছি, এবার ছাড়ুন। ইরফান মায়েরার পেটে রাখা হাত পুরো পেটে বিচরণ করায়। মায়েরা মাথা নিচু করে ঢোক গিলে। ইরফানের এমন আচরণ তার শরীরে শিরশির করছে। সে নিজের জালে নিজেই ফাঁসল। ইরফান ঠোঁট বাঁকালো, বিড়বিড় করে, লিটল গার্ল। এরপর মায়েরার পেট থেকে হাত সরিয়ে আনে। দু হাতের আজলায় মায়েরার মুখ নিয়ে মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরা চোখ বুজে নেয়। একটু সময় পেরোতেই ইরফান মায়েরাকে ছেড়ে মুখ কুঁচকে বলে, স্টুপিড, এসব কি লাগিয়েছ? মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। একটু পর চোখ তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফানের ঠোঁটে লিপস্টিক মাখানো। না চাইতেও শব্দ করে হেসে দেয় মায়েরা। ইরফান বিরক্ত চোখে মায়েরার দিকে চেয়ে থাকে। বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে যায়। মায়েরা মুখ টিপে হাসল। এটা তো কম দামি একটা লিপস্টিক দিয়েছে সে, এই জন্য ইরফানের ঠোঁটেও লেগে গিয়েছে। ইরফান ওয়াশরুমে যেতেই মায়েরা দৌড়ে গিয়ে দাঁড়ায় এক কোনায়। দ্রুত শাড়ি চেঞ্জ করে জামা পরে নেয়। এরপর বেডে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঠাস করে শুয়ে পড়ে। অনেক বড় হওয়ার কাজ করে ফেলেছে ভুল করে, এসব তার দ্বারা হবে না। মিলির বাচ্চার উপর রাগ হলো। কালকে কলেজে গিয়ে আগে ওকে লাথি দিবে, বেদ্যপ মহিলা। আজ ভার্সিটি বন্ধ, শুদ্ধ ইরফানদের বাসাতেই। তার মা এখানেই আছে, তাই সেও তার বাড়িতে যায়নি। তার মনে হাজারটা প্রশ্ন। ইরফানের সেই দিনের বলা কথাগুলো মনে পড়ে। মায়েরার কোটিপতি হওয়ার ব্যাপার ইরফান 2 বছর আগে জানে। এসবের উত্তর নিতে সে ইরফানের ঘরে এসেছে, কিন্তু ঘরে এসে কিছু একটা মনে পড়তে ইরফানের উদ্দেশ্যে বলে, সৌভিকের অবস্থা ভালো না রে, জানিস? ইরফান বেডের ওপরে বসে ল্যাপটপে কাজ করে, সাথে গা ছাড়া ভাব নিয়ে বলে, আই নো। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে, ভাবুক ভঙ্গিতে বলে, প্রায় অনেক বছর আগে আমাদের গ্রামের কয়েকটা ছেলের এক চোখ করে তুই কানা করেছিলি, তাই না?
ইরফান ভাবলেশীনভাবে বলে, ইয়া। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, কি? তুই এসব কি করে বেড়াস? সৌভিকের সেম অবস্থা, তবে ওর চোখটা হয়তো বেঁচে যাবে। একটু থেমে বলে, মানুষের অঙ্গহানি করা ভালো কাজ নয় ইরফান। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, আমি ওদের 2বার ওয়ার্ন দিয়েছিলাম, অবাধ্য হয়েছিল, শাস্তি দিয়েছি, দ্যাটস ইট। এটা ওদের প্রাপ্য। ফালতু নলেজ ডিলেট করে রাইট নলেজ মাথায় নে। শুদ্ধ রেগে বলে, আমি ঠিকই আছি, তুই ভুল, মানুষ হতবাল। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে, দাঁতে দাঁত চেপে বলে, আমি ওদের ছোটখাটো শাস্তি দিয়েছি, প্রাণ তো নেইনি। শাস্তি দিয়ে লাইফে সুযোগ দিয়েছি, দেন ওরা আর বাটফ্লাওয়ারকে ডিস্টার্ব করেনি। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, বাটফ্লাওয়ারকে? ইরফান থতমত খেয়ে বলে, নাথিং। শুদ্ধ হিসাব মেলাতে ব্যস্ত হয়। ব্যাপারটা কি হলো? 1 বছর আগের কাজের সাথে বর্তমান কাজের যোগসূত্র পাচ্ছে মনে হচ্ছে। তীর তো মায়রার দিকেই যায়, আবার কিসব কাব্যিক নামও বলছে। শুদ্ধ ইরফানের সামনে বসে ইরফানকে খোঁচায়। ইরফান বেশ কিছুক্ষণ পর ল্যাপটপ অফ করে চোখ বুজে নেয়। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ইরফানকে ঝাঁকিয়ে বলে, কিরে, কোন জগতে হারালি? আমি এইবার একটু একটু বুঝেছি তোর আর মায়রার ক্যালকুলেশন। 1 লাইন বলিস আর 10 লাইন ভাবিস, কি খাপ ছাড়া কথা। এখন আমার প্রশ্নের উত্তর দে। ইরফান চোখ মেলে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ইরফানের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে বলে, তুই মায়রাকে চিনেই বিয়ে করেছিস? ঠিক বললাম তো? শুধু চিনে না, একদম পছন্দের মানুষকে। ওয়াও, হাউ কিউট। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়, 2 হাতে প্যান্টের পকেটে রেখে ভুরু কুঁচকে বলে, নো। শুদ্ধ বেডের ওপর 2 পা তুলে ভাঁজ করে বসে, ভুরু কুঁচকে বলে, ও হ্যাঁ, কিন্তু যা যা করলি ওর জন্য, এরপরও মায়রাকে অন্য কেউ ভেবে বিয়ে করলি কেন? ইরফান গম্ভীর গলায় বলে, টেস্ট করতে চেয়েছিলাম অন্য কাউকে বিয়ে করে ওকে ভুলতে পারি কিনা। শুদ্ধ গালে হাত দিয়ে বলে, তুই যা মানুষ, এ জীবনে মায়রাকে ভুলতি না, মায়রার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে কি করতি? ইরফান বিরক্ত কণ্ঠে বলে, হতো না, অলরেডি 10টা বিয়ে ভেঙেছি। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, কিছু একটা ভেবে বলে, আমি যতদূর জানি মামা তোর বিয়ে মায়রার সাথেই ঠিক করে রেখেছিল, তাহলে মায়রার জন্য পাত্রকে আনতো। শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলে, ওর বেয়াদব বাবা। শুদ্ধ বোঝার ভঙ্গিতে মুখ গোল করে, অতঃপর বলে, তুই নিজেই অন্য কাউকে বিয়ে করার কথা ভাবলি, তাহলে মায়রার বিয়ে আটকাতি কেন? ইরফান ভাবলেশীনভাবে বলে, মাই উইশ। শুদ্ধ বিড়বিড় করল, বেদ্যপ পোলা, এর বদ অভ্যাসের জন্য ওকে বিয়েও করবে না, আবার ওর বিয়ে হতে দিবে না। অতঃপর শুদ্ধ গলা ঝেড়ে বলে, মায়রার জায়গায় অন্য মেয়েকে বিয়ে করার পর মায়রাকে ভুলতে না পারলে তোর বিয়ে করা বউয়ের কি হতো? ইরফানের সহজ উত্তর, ডিভোর্স দিয়ে দিতাম। শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে, ওর জীবন নষ্ট হয়ে যেত। কে বিয়ে করতো ডিভোর্সি মেয়েকে? ইরফান গম্ভীর গলায় বলে, হতো না, তুই ওকে বিয়ে করতি। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, কে? আমি ফারহাকে রেখে অন্য কাউকে বিয়ে করতাম না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ফারহাকে ভুলিয়ে দিতাম। শুদ্ধ কটমটে চোখে তাকালো, রেগে বলে, তুই কাউকে ভোলার জন্য অন্য কাউকে অ্যাটলিস্ট বিয়ে করবি না, খুব ভালোই জানা আছে আমার। মিথ্যা গল্প শোনানোর জায়গা পাস না। ইরফান সূক্ষ্ম হাসলো, অতঃপর বলে, জানিসই তো, তাহলে স্টুপিডদের মতো আক্স করছিস কেন? একটু থেমে ইরফান সিরিয়াস হয়ে বলে, আম্মু সিক হয়ে গিয়েছিল তাই বিয়ে করেছি, বাচ্চাকে মানতাম না। একটু থেমে আনমনে বলে, বাটফ্লাওয়ার ছাড়া কাউকে মানতাম না। সেদিন ডিভোর্স পেপার রেডি করতাম, উকিলের সাথে কথা হয়েছিল, দেন ওকে এক গুড পার্সনের সাথে বিয়ে দিয়ে দিতাম, বাট তার আগে জেনেছি এটা ওই স্টুপিড। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, এখন ডিভোর্স পেপার রেডি কর, মায়েরাও তো বাচ্চা, আমি হেল্প করবো সোনা। ইরফান শুদ্ধর দিকে রেগে তাকাই, দাঁতে দাঁত চেপে বলে, শাট আপ। শুদ্ধ বেখেয়ালি থাকায় ঝাঁকি দিয়ে ওঠে, মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, পাইছে এক বালাপ। ইরফান শুদ্ধর দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, তোকে বেঁধে রেখে তোর বউয়ের পিছে কুত্তা লেলিয়ে দিব আমি। ইরফানের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। এই কথা তো সে ইরফানের বিয়ের পর শুনেছিল। বিয়ের পর কদিনের মাথায় তাদের গ্রামের এক ছেলেকে তো খুন করতে যাচ্ছিল এই ইরফান। শুদ্ধ সেই ছেলেকে বাঁচিয়েছিল বলে ইরফান এই কথা বলেছিল। শুদ্ধর মাথায় হাত, চোখ বড় বড় করে বলে, ইয়া আল্লাহ, তার মানে তুই ওদের মায়েরার জন্য এত মেরেছিলি, পরে হসপিটালে তুই পাঠিয়েছিস? মরণের সাথে লড়ছে বেচারা, তোর একটুও মায়া নাই রে।
ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, না নেই। বার্ডফ্লাওয়ারের টপিকে কেউ জড়ালে সেখানে এসব ফালতু মায়া দেখানোর টাইম নেই। লাইক, তুই এখন আমার হাতে বেহিসাবি থাপ্পড় খাবি। শুদ্ধ দ্রুত বেড থেকে নেমে পড়ল। এই না না, আমি জানতাম না ও মায়েরাকে উল্টাপাল্টা বলেছে। এমন করিস কেন? এসব ঠিক নয়। এটা এখনো মনে রেখেছিস কেন? এসব মনে রাখলে আল্লাহ পাপ দেয় শোনা। ইরফান দুহাতে শার্টের হাতা গুটাতে গুটাতে এগিয়ে আসলে শুদ্ধ বলে ওঠে, আমি তোর ভাই আর তুই আমায় মারবি? স্যাহ, তোর স্মৃতিশক্তি গেছে। আহারে, তোর জন্য আমার কষ্টে কষ্টে কষ্টিত হয়ে হাঁটু কেঁপে ওঠে শোনা। ইরফান রেগে বলে, শুদ্ধর বাচ্চা। শুদ্ধ দৌড়ে ঘরের বাইরে যেতে যেতে বলে, নামাজ পড়ে দোয়া করে দে শোনা, যেন বাচ্চাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এ জীবন আর সহে না। আর তুই একদম আমার বউয়ের পিছে কাউকে লাগাবি না। বউটাকে পেতে না পেতে হারানোর ভয় দেখাই। শালা সবগুলা বিটিস। আচ্ছা, এবার দৃশ্য ফ্ল্যাশব্যাক হচ্ছে, বুঝছো? 2 বছর আগে ইরফান অনার্স শেষে মাস্টার্সে ভর্তি হয়েছে। টুকটাক বাবার ব্যবসা দেখে। তারেক নওয়াজ ইরফানকে ঠেললেও শোনে না। ঠেলতে ঠেলতে একটু একটু ইরফানকে অফিসে বসাতে পারে। তিনি উপায় খুঁজলেন ইরফানকে ব্যবসায় বসানোর। ভাবনা অনুযায়ী ব্যবসার ডিট পুরো ইরফানের নামে করে দেয়। এবার অন্তত ইরফান তার কথা শুনবে। কিন্তু তিনি হতাশ। ইরফানকে কে কথা শোনাতে পারে? তার যখন ইচ্ছে হবে সে তখন ব্যবসা দেখবে, এখন নয়। দেখতে দেখতে মাস্টার্সের বেশ কয়েক মাস পেরিয়ে যায়। ইরফান শুদ্ধদের বাড়িতে আসতে চায় না। গ্রামের পরিবেশ মানিয়ে নিতে তার বেশ কষ্ট হয়। কিন্তু তার বাবা মা জোর করে আসার জন্য। তবে সে এজন্য আসতো না। সে আসতো গ্রামের প্রাকৃতিক দৃশ্য ক্যামেরায় বন্দি করতে। তার পছন্দের ক্যামেরা সনি JV-E10। এই ক্যামেরা তার গ্রামের সঙ্গী। ইরফানের মাস্টার্সে যখন 3 মাস পেরিয়েছে তখন সে তার বাবা মায়ের সাথে গ্রামে এসেছে। ফজর নামাজ পড়ে বাড়িতে ফিরেছে। ঘরে এসে কোনো দিকে না তাকিয়ে তার ক্যামেরাটা বের করে বাড়ির বাইরে বের হয়। দিনের আলো ফুটতে শুরু করেছে। শুদ্ধ ফোন গুতায়, সাথে চা খায়। ইরফানকে দেখে এগিয়ে এসে বলে, তোর বাচ্চাটা কেমন আছে রে? ইরফান বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ইরফানের হাতের ক্যামেরায় হাত বাড়িয়ে নিলে ইরফান রেগে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ চায়ে চুমুক দিয়ে ইরফানের সামনে ধরে বলে, নে সোনা খা। বিশ্বাস কর, এ কোনো সাধারণ চা নয় লা। এ হলো আমার কুলি করা ভালোবাসা মেশানো চা। ইরফান চরম বিরক্ত নিয়ে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুদ্ধ হেসে আবারও চায়ে চুমুক দেয়। আকাশ হালকা নীলচে রঙে রাঙানো। সূর্যের আলো কমলা আভা আড়াল থেকে একটু একটু করে উকি দেয়। ইরফানের মুখ অবয়ব গম্ভীর। সকালের সৌন্দর্য ঘেরা আকাশের প্রতিটা দৃশ্য ক্যামেরায় বন্দি করে নেয়। এরপর হাঁটু মুড়ে বসে শিশির ভেজা ঘাসের ওপর। মিটমিট করা রোদের আলোয় ঘাসের ওপর বিদ্যমান শিশির জলজল করতে থাকে। ইরফান বাঁ পায়ের হাঁটু ঘাসের ওপর ঠেকিয়ে ডান পা সামনে উঁচু করে রেখে ক্যামেরায় বেশ অনেকগুলো পিক ক্লিক করলো। পাশে একটি ঘাস ফড়িং চুপটি করে এসে বসে শিশির ভেজা ঘাসের ওপর। ইরফান এটাকেও তার ক্যামেরাবন্দি করে নিল। এরপর উঠে দাঁড়ায়। পাখির কিচিরমিচির আওয়াজে ইরফান তাকায় চারিপাশে। কেউ গাছের ডালে বসে, কেউ বা খোলা আকাশে মনের আনন্দে ডানা মেলে উড়ছে, কেউ বা গাছের এক ডাল থেকে অন্য ডালে নেচে বেড়ায়। ইরফান প্রতিটা দৃশ্য খুব নিপুণভাবে তার ক্যামেরায় ক্লিক করে। গ্রামের রাস্তায় 2-1 কৃষক লুঙ্গি পরে নিজ নিজ হাতে পাতিল, আরেক হাতে জাল নিয়ে এগোয়। ইরফান তাদেরকে তার ক্যামেরাবন্দি করে নিল। বেলা গড়িয়েছে বেশ। ইরফান ধীরে ধীরে এগোয়ে আশেপাশে টুকটাক যা চোখে পড়ছে তা ক্যামেরাবন্দি করে নেয়। হঠাৎই পুকুর পাড়ে একজন মেয়েকে বসে থাকতে দেখল, যে পুকুরের পানিতে 2 পা ডুবিয়ে রেখেছে। সামান্য ঝুঁকে ডান হাতে আলতো করে পানিতে ভেজায়। মাথায় করা খোপা আধখোলা হয়ে পিঠে নেমেছে। ইরফান পুকুরের ডান পাশে দাঁড়িয়ে আছে। তার কাছে দৃশ্যটা এত সুন্দর লাগলো, সে সেখানে দাঁড়িয়ে পুরো 50টা পিক ক্লিক করেছে মেয়েটার। একটুর জন্য দৃষ্টি এদিক ওদিক হয়নি। মায়েরা পুকুর থেকে ডান হাতের মুঠোয় 1 মুঠো পানি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দেয়। ঠোঁটের কোণে স্নিগ্ধ মৃদু হাসি। বন্ধ চোখ, ফর্সা গোলগাল মেয়েটার মুখ থেকে পানির বিন্দু বিন্দু ফোঁটা বেয়ে পড়ে। ইরফানের চোখে মুখে মুগ্ধতা। ঘোরের মাঝে থেকে আরো অনেকগুলো পিক তুলল মেয়েটার। মায়েরা হাঁটুর ওপরের দিকে তুলে এনে হাঁটুতে থুতনি ঠেকিয়ে পুকুরের দিকে নীরব দৃষ্টিতে চেয়ে থাকে। ভীষণ শান্ত এক মেয়ে হয়ে চুপটি করে বসে থাকে, যার নড়চড় নেই কোনো।
ইরফান অদ্ভুতভাবে চেয়ে থাকে মায়েরার পানে। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা। বিড়বিড় করে আওড়ায়, কিউট গ্রিন বার্ড ফ্লাওয়ার। বেশ কিছুক্ষণ পর মায়েরা উঠে দাঁড়ায়। সামান্য নিচু হয়ে হাঁটুর নিচ পর্যন্ত গুটানো চুড়ি পায়জামা নিচে নামিয়ে দেয়। খোপা করা চুলগুলো সম্পূর্ণ খুলে যাওয়াতে দুহাতে খোপা করে নেয়। ইরফান এভাবেও মায়েরার পিক উঠায় কতগুলো। মায়েরা চুলগুলো খোপা করে আশেপাশে তাকায়, এরপর এগিয়ে যায় বাড়ির পথে। ইরফান দেখল মেয়েটা অনেকটা এগিয়ে গিয়েছে। সবুজ গোল জামা, সবুজ পায়জামা, সাথে সবুজ ওড়না পরনে মেয়েটার। ভেজা পা জোড়া শুকনো মাটিকে ভিজিয়ে দেয়। মৃদু বাতাসে মায়েরার জামা দুলে ওঠে, মাথা থেকে কাপড় পড়ে যায়। মায়েরাকে যতক্ষণ দেখা যায় ইরফান ততক্ষণ মায়েরার দিকে চেয়ে রইল। থেকে থেকে ক্যামেরায় মায়েরার হাঁটার দৃশ্য ক্লিক করে রাখে, আবার কিছু ভিডিও করে। ইরফান বাসায় ফিরে তার ক্যামেরায় ক্লিক করা পিকগুলো সহ ভিডিও সব ল্যাপটপে সেভ করে। এই পুরো ঘটনা শেষ হওয়ার পর ইরফান আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। তার কাজে সে চরম বিরক্ত। এটা তার ক্যারেক্টারের সাথে যাচ্ছে না, টোটালি যাচ্ছে না। ঘাড় ঘুরিয়ে ক্যামেরা আর ল্যাপটপের দিকে তাকায় গম্ভীর মুখে। এত রাগ লাগছে নিজের ওপর। রেগে মেগে বেডের কোনায় একটা লাথি বসায়। তার এই অদ্ভুত ক্যারেক্টার সে নিতে পারছে না। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, হু আর ইউ? ইউ আর ডিস্টার্বিং মি, আই উইল কিল ইউ, ডিসগাস্টিং। ইরফান সেদিনই দুপুরের পর থেকে গ্রাম থেকে শহরে তাদের বাড়ি চলে আসে। এরপর আবারও গ্রামে আসে মায়েরার জন্য। তার মনের ভাবনা, মেয়েটা কিউট বাট বাচ্চা। এটাই তার মাথা বিগড়ে দিচ্ছে। অশান্তিতে ঘুম হারাম হয়ে গিয়েছে। ইরফানের ইচ্ছে করে মেয়েটাকে পটাপট থাপ্পড় দিয়ে বড় করে দিতে। সে বুঝেছে তার ফিলিংস এর ব্যাপারে, বাট ও বাচ্চা। তাই ইরফান যথাসাধ্য ট্রাই করলো মায়েরাকে তার মন থেকে ছুঁড়ে ফেলতে, বাট সে পারছে না। উল্টো তার নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে করে। অনেক ভেবেচিন্তে ইরফান মায়েরার একটা পজিটিভ দিক খুঁজে পেল। মেয়েটা ভীষণ শান্ত। মায়েরাকে মানার জন্য সে হাতিয়ে হাতিয়ে এই দিকটা পেল। মায়েরা বাচ্চা, মায়েরা শান্ত, দুটো বৈশিষ্ট্য পাশাপাশি রেখে ভাবল বাচ্চাটুকু মানিয়ে নিবে। সাথে এই যে শান্তশিষ্ট, এটার জন্য তাকে মেনে নেওয়া যায়। কথাটা ভেবে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার একটু শান্তি লাগছে। এক সপ্তাহ পর ইরফান আবারও গ্রামে আসে। বিকেলবেলা আসরের নামাজ পড়ে পুকুর পাড়ের দিকে আসলে দেখল মায়েরা আজ একটা গাছতলায় বসে আছে, কি যেন বিড়বিড় করে। ইরফান মায়েরার পিছনে মায়েরার থেকে বেশ কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়েছে। মায়েরার কণ্ঠে বিষাদের সুরে এলোমেলো শব্দ ভেসে আসে, আমি যদি কোটিপতি হতাম কত ভালো হতো। আল্লাহ, তুমি একদিন আমায় কোটিপতি বানিয়ে দিবে। কথাগুলো বলতে বলতে মায়েরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান পিছন থেকে তা দেখতে পেল না, তবে মায়েরার চাওয়ার ধরন তার কাছে পছন্দ হলো। পিঠ ফিরিয়ে রাখা মায়েরার পানে চেয়ে ইরফান বিড়বিড় করে, ইটস ওকে, ওয়ান ডে ইউ উইল বি এ মিলিয়নার। এই কথাটুকুর অর্থ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তুমি একদিন কোটিপতি হবে। আমরা বলি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? শোনো, আজকে কিন্তু আমি পরীক্ষা শেষ করে বাসায় আসছি কয়টায়, 7:30টার দিকে। ফিরতে ফিরতে বাসায়, মানে পরীক্ষা শেষ হয় 5:30টায়, ফিরতে ফিরতে বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। একে তো গাড়ি পাওয়া যায় না, তার উপরে তোমার মনে করো বাসে যে পরিমাণে ভিড়টা থাকে, দাঁড়ায় দাঁড়ায় আসা লাগে। সিএনজি তো পাই না, কি একটা অবস্থা। এই তোমরা কেউ গাড়ি কিনো তো, গাড়ি কিনে আমার জন্য পাঠিয়ে দাও, গাড়িতে করে আরাম করে আসি। তোমাদের আমি অপ্রিয় পাঠিকা না? অপ্রিয় পাঠিকার জন্য তো এতটুকু করাই যেতে পারে, তাই না? আচ্ছা শোনো, তোমাদেরকে একটা কবিতা শোনাই। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে, বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলেই বসবো দুজন। একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে। ক্লান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে, এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে, আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে,
এক নিমিষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে, পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধব, তোমার অমন ওষ্ঠ নিয়ে নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি না কবিতাটা পড়ে মজা পাইলাম না, কারণ এই কবিতাটা আরও অনেক বড়, যেটা আমার খাতায় লেখা আছে এবং আমি খাতাটা ভুলবশত আমার খালামুনির বাসায় রেখে আসছি, বুঝছো? যেই কারণে আমি পুরো কবিতাটা পড়তে পারলাম না, বুঝছো? তো আমি ফেসবুকে এখন প্রতিনিয়ত নিজের লাইফের কিছু অংশ, কিছু কথা শেয়ার করি, বুঝছো? তোমরা যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করো নাই তারা হয়তো এখানে দেখো নাই। তবে আমি ভাবছি এই কবিতাগুলো ফেসবুকে ছাড়বো। আচ্ছা, ছাড়লে কেমন হয় একটু বলো তো? আমার না খুব ভালো লাগে কাউকে আবৃত্তি করে শোনাতে, কিন্তু আমি না তোমাদের সাথে এইভাবে কথা বলতে পারি। তাছাড়া আমি সামনাসামনি আমার কথা অনেক বাধে, বুঝছো? আমি এত ফ্রিভাবে কথা বলতে পারি না। যাই হোক, এইসব গল্প লাইভে করা হবে ইনশাল্লাহ। খুব শীঘ্রই আমরা লাইভেও আসছি, হয়তো 1 মাসের মধ্যে, এমন কিছু, বুঝছো? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, কবিতা শুনতে হলে ফেসবুক পেজ এবং টিকটক আইডি ফলো দিয়ে সাথে থাকতে হবে, বুঝছো? ওইখানে আমি এগুলো ছাড়বো, আর এইখানে শুধু উপন্যাস ছাড়বো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।